সকাল 8:30 আমরা স্নান সেরে নিয়ে গাড়িতে লাগেজ নিয়ে একদম রেডি। আজ 3rd জানুয়ারি। পারাদ্বীপের আজকে কিন্তু পোর্ট ফাউন্ডেশন ডে। আজ পারাদ্বীপে নানান রকম অনুষ্ঠান হবে। সকাল থেকেই দেখছি ম্যারাথন হচ্ছে, কিন্তু আজকে আমরা পারাদ্বীপকে টাটা বাই বাই বলে অন্য একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে চলে যাচ্ছি। তবে পারাদ্বীপ ছাড়ার আগে জয় জগন্নাথের দর্শন একবার তো করতেই হবে। তো চলো আগে জয় জগন্নাথ দর্শন করি। আমরা চলে এসেছি পারাদ্বীপ জগন্নাথ মন্দিরে। পারাদ্বীপ সি বিচ থেকে এটা 2.5 কিলোমিটার দূরে রয়েছে, আর আমরা যেই হোটেলে ছিলাম সেখান থেকে 1.4 কিলোমিটার দূরে, মানে গাড়িতে সময় লাগলো 3 মিনিটের মতো। পারাদ্বীপের এই জগন্নাথ মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। মন্দিরের ভিতরে ঢুকে মন্দিরের ছবিটা প্রায় একই রকম, পুরীর জয় জগন্নাথ মন্দিরের মতো। আর এই যে মেন গেটের সামনেই জয় জগন্নাথ। এই হলো মন্দিরের ভিতরের দিকটা। জয় জগন্নাথের মন্দিরের পাশে অনেক ছোট ছোট দেবদেবীর মন্দিরও রয়েছে। এই হলো জয় জগন্নাথের মন্দির। এখানেই জয় জগন্নাথ, সুভদ্রা, বলরাম রয়েছেন। চলো এবার মন্দিরের ভিতরে যাই। মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যালাউ, তাই মন্দিরের ভিতরটাও যেমন তোমাদের একটু দেখাতে পারছি, আর এটা ভেবেও শান্তি পাচ্ছি যে তোমাদের জয় জগন্নাথ দর্শন করাতে পারছি। জয় জগন্নাথ দর্শন করে সকালটা আমাদের খুব সুন্দরভাবে শুরু হলো। এবার চলো এগিয়ে পড়া যাক আমাদের আজকের গন্তব্যের দিকে, কিন্তু তার আগে এইবার করব আমরা ব্রেকফাস্ট, তারপরে আজকের আমাদের যেখানে যেখানে ঘুরু ঘুরু করার প্ল্যান সেখানে সেখানে যাব। সেটা এখান পারাদ্বীপ থেকে কত দূর? এখান থেকে ঘন্টা দেড়েক মতো লাগবে। আচ্ছা চলো যেতে যেতে সব তোমাদের সাথে তো শেয়ার অবশ্যই করব। আর এইসব জায়গা কিন্তু পারাদ্বীপ তো আমরা ঘুরিনি আগে, আর আজকেও যেখানে যাচ্ছি এইসব জায়গা আমরা তো ঘুরিনি। আর হীরকের অনেক দিনের ইচ্ছে ছিল, তো ভেবেই রেখেছিল এরপর যখনই গাড়ি নিয়ে আসবো তো এইসব জায়গাগুলো ঘুরবো। তো এগুলো নর্মালি পুরী থেকে ঘোরা যায় না, তো ওই কারণে ভাবলাম যে পথেই যখন পড়বে তখন এগুলো ঘুরে নিয়েই যাবো আর কি। পারাদ্বীপটা আমার যেমন খুব আসার ইচ্ছে ছিল, ও বলেছিল হ্যাঁ, যখন আমরা রম্ভা গেছিলাম তখন আমি বলেছিলাম যে পারাদ্বীপটা একটু আমার খুব ঘোরার ইচ্ছে। ও বলছে পারাদ্বীপে তো সেরকম কিছুই নেই। বললাম তাও খুব যাওয়ার ইচ্ছে, কিন্তু বিচটা তো খুব সুন্দরই কালকে দেখলাম, সাজানো গোছানো, বেশ ভালো লাগছে। পারাদ্বীপ জায়গাটা আমার বেশ ভালো লাগছে, খুব সাজানো গোছানো। সবচেয়ে বড় কথা, যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ, এত গাছপালা এখানে। আমার কেন, তোমাদেরও আসলে মন ভালো হয়ে যাবে। ব্রেকফাস্ট করতে আমরা চলে এসেছি জগন্নাথ সুইটসে। কালকে যখন রাত্রিবেলা বাজারে এসেছিলাম, হীরক কিন্তু তখনই স্থানীয় মানুষদের কাছ থেকে কোথায় কি ভালো পাওয়া যায় সেই সব খোঁজ খবর নিয়ে নিয়েছিল, আর ওরাই বলেছিল এখানকার জগন্নাথ সুইটস ব্রেকফাস্টের জন্য কিন্তু খুবই ভালো। ইডলি, ধোসা, উত্তাপাম ছাড়াও এখানে কিন্তু পোহা আর কচুরিও পাওয়া যায়। আমরা তো দেখলেই ইডলি খেলাম আর রওনা হয়ে গেলাম কেন্দ্রপাড়ার দিকে। ঘড়িতে বাজে কিন্তু এখন 9:30। আমরা এখন 63 কিলোমিটার জার্নি করব। গুগল আন্টি বলছে 11:09 আমরা পৌঁছাবো।
পারাদ্বীপ আসার সময় মহানদী তোমাদের ভালো করে দেখাতে পারিনি। এই দেখো, আমরা এখন মহানদী ক্রস করছি। ডায়মন্ড ট্রায়াঙ্গল অফ ওড়িশা। হ্যাঁ, আজ যে 3টে জায়গায় ঘুরবো, ওই 3টে জায়গাকে উড়িষ্যার ডায়মন্ড ট্রায়াঙ্গল বলে। রত্নগিরি, উদয়গিরি, ললিতগিরি, এই সবই কিন্তু কেন্দ্রপাড়াতে অবস্থিত। ও বাবা, বাইরেটা দেখো একবার, তুলোর মতো রাশি রাশি কাশফুল। এখানটায় খুব দাঁড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু হাইওয়ে, এখানে দাঁড়ানোর কোনো উপায় নেই। অসময়ে এত কাশফুল দেখবো কখনো ভাবিনি। কি ভালো লাগছে। আর এই দেখো সামনের রাস্তাটা। আমরা যে আজকে 3টে জায়গা ঘুরবো, সেগুলো কেন্দ্রপাড়াতে থেকেও ঘোরা যায়। কেন্দ্রপাড়া থেকে ওগুলো খুব কাছেই হয়। আমার যেহেতু পারাদ্বীপটা খুব ঘোরার ইচ্ছে ছিল, তাই পারাদ্বীপ থেকেই এই 3টে জায়গা ঘোরার প্ল্যান করলাম। এই রাস্তার সোজা চলে গেলেই কিন্তু চান্দিখোল মোড়। আমরা সোজা যাব না, আমরা এখন যাচ্ছি ডান দিকের রাস্তায়। আর এই ডান দিকের রাস্তাতেই কিন্তু পড়বে উদয়গিরি, রত্নগিরি। এই রাস্তার অপর দিকের রাস্তাতেই রয়েছে কিন্তু ললিতগিরি, যেখানে আমরা পরে যাব। এই রাস্তার যত ভিতর দিকে যাচ্ছি, চোখের সামনে সিনারিটা একদমই অন্যরকম হয়ে যাচ্ছে। তোমরা যারা বরাবর আমাদের ট্রাভেল ব্লগ দেখে আসছো, তোমরা জানোই এরকম প্রকৃতির মধ্যে ঘুরতে আমাদের ভীষণই ভালো লাগে। এখানে কিন্তু সেরকম ঠান্ডা নেই, আর এখন চড়া রোদও রয়েছে। হীরককে বললাম জানলার কাঁচটা একটু নামিয়ে দিতে, প্রকৃতিকে একটু কাছ থেকে উপভোগ করি। এই রাস্তাটারও চারিদিকে যেমন ক্ষেত রয়েছে, তেমনি পুরো পাহাড় এই রাস্তাটাকে ঘিরে রয়েছে। আর রয়েছে সারি সারি খেজুর গাছ। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম এখন কিন্তু বাজে 10টা 42। আমরা রত্নগিরির খুব কাছাকাছি চলে এসেছি। ঘড়িতে বাজে কিন্তু এখন ঠিক 11টা। আমরা এসে পৌঁছালাম রত্নগিরিতে। আর এটা গাড়ি পার্কিং এর জায়গা, পার্কিং এর জন্য 50 টাকা নিয়েছে। গাড়ি পার্ক করে এই রাস্তাটা দিয়ে এসেই কিন্তু এই হলো রত্নগিরির গেট। আর এদিকে চলে গেছে গ্রামের রাস্তা। রত্নগিরিতে টিকিট কেটে ঢুকতে হবে, পার হেড 20 টাকা করে, তবে ঐশীর কোনো টিকিট লাগেনি। টিকিট কাটা হয়ে গেছে, চলো এই সিঁড়িটা দিয়ে এবার উপরের দিকে উঠতে হবে। সিঁড়ি দিয়ে উপর দিকে উঠতেই চোখে পড়লো ছোট ছোট সব স্তূপা। আর প্রতিটা স্তূপাতে নানান রকমের বৌদ্ধ মূর্তি রয়েছে। স্তূপা দেখে নিয়ে স্তূপার পাশ দিয়ে যে লাল মাটির পাথুরে রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলছি সামনের দিকে। কিছুটা রাস্তা এগিয়ে আসার পরেই আমরা ধ্বংসস্তূপের কিছু নমুনা দেখতে পেলাম। এগুলো সবই কিন্তু অনেক বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল। উড়িষ্যার ডায়মন্ড ট্রায়াঙ্গল, রত্নগিরি, উদয়গিরি, ললিতগিরির ব্যাপারে 1950 সাল পর্যন্ত লোকেরা কিছু জানতই না। পরে প্রত্নতত্ত্ববিদরা মাটি খুঁড়ে এগুলোকে উদ্ধার করে। রত্নগিরি, যার অর্থ রত্ন পাহাড়, এটি একটি ধ্বংসপ্রাপ্ত মহাবীরার স্থান। রত্নগিরি উড়িষ্যার যাজপুর কেন্দ্রপাড়া ডিস্ট্রিক্টে বিরূপা ও ব্রাহ্মণী নদীর মাঝের পাহাড়ে অবস্থিত। এটি একসময় উড়িষ্যার প্রধান বৌদ্ধ বিহার ছিল। এখানে আমরা যা যা দেখতে পাচ্ছি বেশিরভাগই ইটের তৈরি, তবে দরজা, স্তম্ভ এবং ভাস্কর্যগুলি বেশিরভাগই দু ধরনের পাথর দিয়ে আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছিল, নীল সবুজ ক্লোরাইট আর স্থানীয় খন্ডেলাইট। এই দুটি পাথরই কিন্তু প্রধান ছিল। খনন কার্যের সময় আনুমানিক 27টি ব্রোঞ্জ আর পিতলের এখানে মূর্তি পাওয়া গেছে, আর বিপুল সংখ্যক ভাস্কর্য এখানে পাওয়া যায়।
এখানে আমরা যা যা দেখছি সবকিছুই কিন্তু মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। বুদ্ধের কত রকমের যে এখানে মূর্তি রয়েছে, না দেখলে বিশ্বাস করা যায় না। আর এক একটা দেওয়ালের পাথরের যে কারুকার্য, তা অবাক করে দেওয়ার মতো। শোনা যায় এখানে 2 ডজনেরও বেশি বুদ্ধের মাথার মূর্তি পাওয়া গেছে। এটি হলো মেন মনাস্ট্রি, আর এখানেই বুদ্ধের এই বিশাল মূর্তি রয়েছে। অনেকের অনুমান এই জায়গাটার সাথে বিহারের নালন্দার অনেক মিল পাওয়া যায়। এবার রত্নগিরির অন্য একটা দিকে যাচ্ছি, আর এই দিকটা পাহাড়ের একটু উপরের দিকে রয়েছে, আর এখানে কিন্তু এখনো খনন কার্য চলছে। আর উপরের দিকে উঠতেই এই মহাকাল মন্দির আমাদের চোখে পড়লো। মন্দির এখন বন্ধ রয়েছে, তাই দর্শন হলো না। রত্নগিরি আমাদের ঘোরা হয়ে গেল, এবার আবার অন্য ডেস্টিনেশনের দিকে যাব। ওমের তো খুবই ভালো লেগেছে। হ্যাঁ, বুদ্ধকে দেখেই আমাদের সবারই মনটা একদম অন্যরকম হয়ে গেছে। সত্যি এখানে যে এসব রয়েছে জানতামই না। এখনো নাকি এখানে কাজ চলছে, হীরক বলছে যে এখনো মাটি খুঁড়ছে, এখানে এখনো কাজ চলছে। ওম একমাত্র এরকম যদি জায়গায় আসি না, তখন বলবে যে আমার ছবি তোলো, নইলে কিন্তু ও এইসবেরই ছবি তুলবে, নিজের ছবি তুলবে না, আমাদেরও ছবি তুলে দেবে না। আর এই গাছটা ওমের খুব পছন্দ হয়েছে। আর আমি আর ওম তাই বলছিলাম যে এরকম গাছের নিচেই কিন্তু বুদ্ধ ধ্যানে বসেছিল, তখন ওকে পায়েস এনে দিয়েছিল সুজাতা। ওম এখন তাই বলেছে সেরমভাবে একটা ছবি তুলবে। পায়েস আনার তো কেউ নেই, আমি দেবো? ঠিক আছে, চলো। বার্থডেতে এইখানে তুই ধ্যানে মগ্ন থাকবি, আমি তোকে পায়েস এনে দেবো। এই গাছটার এখানে কি হাওয়া, মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি। মামনির গরম লেগেছে এইবার, আর মামনিও কিন্তু ঘুরেছে। আমরা যেটা ওপর দিকে গেছিলাম একটু আগে, যেগুলো দেখালাম, সেখানে মামনি আর যায়নি, একটু উঁচুতে উঠে ওঠা। কিন্তু নিচে ওই যে বুদ্ধর যে বুদ্ধ মূর্তিটা যেখানে রয়েছে, ওখানে কিন্তু মামনি গেছিল। মামনির কেমন লাগলো? ভালোই লেগেছে। আর মামনি এর আগেও কিন্তু অনেক আগে, বলো যখন ওরা ছোট ছিল, অজন্তা ইলোরায়। হ্যাঁ, মামনি তাই বলছে এখানটা অনেকটা ওরম। আমি বলছি হ্যাঁ, আমারও ওরমই লাগছে। ওমৈশী যখন ছোট ছিল, আমরাও তখন অজন্তা ইলোরা ঘুরেছিলাম। আর ওরা যখন ছোট ছিল, হীরক আর বাপ্পা, তখন মামনিরাও বম্বে গোয়া ঘুরেছিল, তখন অজন্তা ইলোরা ঘুরেছিল। মামনি আর বাপির অনেক জায়গায় ঘোরা। মামনি মুক্তিনাথে ট্রেক করেছে, বাপি তো অনেক ট্রেকিং করেছে। আমরা তো ভেঙে ভেঙে অনেক জায়গায় ট্রেক করছি। বাপি একবারে কি করেছিল জানো? পঞ্চকেদার। হ্যাঁ, পঞ্চকেদার ট্রেক করেছে। বাপিও পাহাড়ে ঘুরতে খুবই ভালোবাসে, মামনিও। মামনির এই জায়গাটা নতুন একটু ঘোরা হলো আমাদের সাথে। এই যে পাহাড়ের উঁচু জায়গাটা দেখছো, এটাও নাকি এখন খোঁড়াখুড়ি হবে, আর এই নিচেও নাকি এরকমই একটা নিদর্শন পাওয়া যাবে অনুমান করা হচ্ছে। আর হ্যাঁ, যেতে যেতে তোমাদের একটা কথা বলে রাখি, রত্নগিরিতে কিন্তু একটা মিউজিয়ামও রয়েছে, খুবই ভালো, কিন্তু ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারলাম না। যাই হোক, এখন আমরা রওনা হয়ে গেলাম উদয়গিরির দিকে। রত্নগিরি থেকে উদয়গিরিতে আসতে এই 25 মিনিটের মতো সময় লাগে। রত্নগিরি থেকে উদয়গিরির ডিস্টেন্স তো খুব একটা নয়, আর একই ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে, কিন্তু রাস্তাঘাটের সৌন্দর্য এক এক জায়গায় এক এক রকম লাগছে। এই যে আমরা এখন চলে এসেছি উদয়গিরিতে, আর এই হলো উদয়গিরির মেন গেট। আর গেট দিয়ে ঢুকেই বাদিকের জায়গাটাই হচ্ছে গাড়ি পার্কিং এর। এখানেও গাড়ি পার্কিং এর জন্য 50 টাকা নিয়েছে। উদয়গিরিতে আমাদের টিকিট লেগেছে পার হেড 10 টাকা করে, ঐশীর কোনো টিকিট লাগেনি। চলো এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাই। লাল মাটির পাথুরে রাস্তা, চারিদিকে পাহাড়, আর কত রকমের গাছপালা। এক কথায় দারুণ লাগছে জায়গাটা। লাল মাটির পাথুরে রাস্তা ধরেই আমরা এগিয়ে চললাম, আর এখানে যা যা দেখবো তা তোমাদেরকেও দেখাই, আর আমরাও দেখি। কিছুটা হেঁটে আসার পর প্রথমেই আমরা কিছু বুদ্ধ মূর্তি দেখতে পেলাম।
এখানেও আমরা যা কিছু দেখব সবই কিন্তু একসময় মাটির তলায় চাপা পড়েছিল বহু বছর ধরে। পরে প্রত্নতত্ত্ববিদরা সেগুলো উদ্ধার করে। তোমরা যারা আমাদের মতো নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে ভালোবাসো, এই রকম জায়গাগুলো ঘুরতে ভালোবাসো, তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই জায়গাগুলো ঘুরতে গেলে কিন্তু হাতে একটু সময় নিয়ে ঘুরতে হবে, আর পুরোটাই কিন্তু পায়ে হেঁটে ঘুরতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আর এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এখন উদয়গিরির প্রধান স্তূপের কাছে। 1958 সাল থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া উদয়গিরিতে একাধিক খনন কাজ চালিয়েছে, আর 1990 সালে এই 4 কোণা 7 ফুট উঁচু স্তূপটি তারা পেয়েছেন। এখানে 4 কোণায় 4টি ধ্যানী বুদ্ধের ছবি রয়েছে। ওই দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু এখনো খোঁড়াখুড়ির কাজ চলছে। এপিগ্রাফিক্যাল উপাত্তের ভিত্তিতে প্রত্নতত্ত্ববিদগণ উদয়গিরি স্থানটিকে মাধবপুর মহাবিহার নামে অভিহিত করেন। জানা যায় উড়িষ্যার ডায়মন্ড ট্রায়াঙ্গেলের মধ্যে উদয়গিরি হচ্ছে উড়িষ্যার সর্ববৃহৎ বৌদ্ধ স্থাপনা। এই উদয়গিরিও কিন্তু পার্শ্ববর্তী ললিতগিরি এবং রত্নগিরির সঙ্গে একত্রে পুষ্পগিরি বিশ্ববিদ্যালয়ের অংশ। উদয়গিরির প্রধান স্তূপা আর তার আশপাশটা ঘুরে নেওয়ার পর প্রধান স্তূপার পাশেই এই যে জঙ্গলের রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে এগিয়ে চললাম উদয়গিরির আরেকটা দিকে। উদয়গিরির এই দ্বিতীয় অংশটিও কিন্তু 1997 থেকে 2000 সাল পর্যন্ত বৃহৎ খনন কার্য হয়, তারপরে এই জায়গাটা আবিষ্কৃত হয়। এখানে একটা মন্দিরও রয়েছে, কিন্তু কোন দেবদেবী রয়েছেন তা বোঝা যাচ্ছে না। এদিকেও প্রচুর ছোট ছোট স্তূপা রয়েছে, প্রচুর বুদ্ধের ভাস্কর্য রয়েছে, আর রয়েছে অনেক টেরাকোটার ফলক। মনাস্ট্রি থেকে বেরিয়ে যাওয়ার রাস্তার পাশেই রয়েছে পাথরের ধাপযুক্ত কুয়ো। শোনা যায় এটিও মাটির নিচে বহু বছর ধরে চাপা পড়েছিল, খনন কার্যের পরেই এটিকে উদ্ধার করা হয়। ঘড়িতে বাজে দুপুর 1:35। এই জাস্ট আমরা উদয়গিরি থেকে বের হলাম, আর বেরিয়েই আমরা খেয়ে নিচ্ছি একটু শশা। এই জায়গাগুলোতে ভরপেট দুপুরের খাওয়া দাওয়ার জায়গা কিন্তু একদমই নেই, তাই সাথে অবশ্যই শুকনো খাবার দাবার রাখতেই হবে। আমাদের সাথে শুকনো খাবার দাবার রয়েছে বলে এখনো অবধি কোনো অসুবিধা হচ্ছে না। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, তবে সেই পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, সবার সাথে শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।